আমার সার্টিফিকেটটা 23 বছরে দেওয়ার কথা। আমার সার্টিফিকেটটা কেন আমাকে 28 বছরে দেওয়া হয়েছে? আমার মাস্টার্স করতে কেন 4 বছর লাগছে? আমি যখন সরকারি বাংলা কলেজে ভর্তি হয়েছি, আমার 1 বছরে মাস্টার্স করা না করে কেন আমাকে অধিভুক্ত করে 4 বছরে দেওয়া হয়েছে? কেন অধিভুক্ত করে আমার 2.5 বছর নষ্ট হয়েছে? কোভিডে আমার 2.5 বছর গেছে, সেশনজটে আমার 5 বছর গেছে। 23 বছরের সার্টিফিকেট আমি 2.5 বছর 28 বছরে পাইছি। 2022 সাল থেকে আমি আন্দোলন তখন শুরু করেছি, যখন আমি 28 বছর সার্টিফিকেট পাইছি। আমার কথা হচ্ছে, এই রাষ্ট্র কেন আমার সার্টিফিকেটটা 23 বছরে দিতে পারলো না? 23 বছরে যদি রাষ্ট্র আমার সার্টিফিকেটটা দিত, আমার হাতে 7 বছর সময় ছিল। তো আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন, যে যৌক্তিকতা, আমি ফার্স্টে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের লাল সবুজের পতাকা আছে, গণতন্ত্র আছে, সার্বভৌমত্ব আছে, স্বাধীনতা আছে। 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি। এই লাল সবুজের পতাকায় যেখানে আমরা বসবাস করতেছি, একটা স্বাধীন রাষ্ট্র, এরকমই আরো 165টা দেশে 35+ আছে, যাদের শিক্ষিত বেকারের সংখ্যা শূন্যতে নেমে আসছে। একমাত্র বাংলাদেশ এবং পাকিস্তান যাদের শিক্ষিত বেকারের অবস্থান প্রথম এবং দ্বিতীয়। সেই জায়গা থেকে যদি শিক্ষিত বেকারের অবস্থা শূন্যতে নামাতে হয়, তাহলে অবশ্যই 35 করতে হবে। এক। 2 নম্বর কথা হচ্ছে, আমার বাংলাদেশ সংবিধানের 39 নম্বর দ্বারা আছে চাকরিতে সকলের সমান সুযোগ লাভের অধিকার। সেই জায়গা থেকে যদি চাকরিতে সকলের সুযোগ লাভের সমান অধিকার থাকে, কারো 32, কারো 35, যেমন বেসরকারি শিক্ষক নিবন্ধন 35, পার্বত্য চট্টগ্রামে 40, জুডিশিয়ালে 32, মেডিকেল শিক্ষার্থীদের 35, আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। 3। 74 বার এই সংবিধানে যে দাবিটা উত্থাপিত হয়েছে, এই দাবিটা বাস্তবায়ন হওয়ার জন্য রাষ্ট্রপতি থেকে বিরোধী দলের নেত্রী থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে সুপারিশ করেছে। তারা আমাদের চাইতে 10 গুণ, 20 গুণ, 100 গুণ বেশি মেধাবী। তারা তাদের যৌক্তিকতা থেকে অবশ্যই এই দাবিটা বাস্তবায়ন করেছে। এবং আওয়ামী সরকার তার নির্বাচনী ইশতেহারে রেখেছে। এবং যে আওয়ামী সরকারের যে সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের সাহেব, আপনি দেখেন আমাদের জাতীয় যুবনীতি 2018, যুব শক্তি বলতে কত বছর বয়সকে বলা হয়েছে? 18 বছর থেকে 35। যদি যুব শক্তি 18 থেকে 35 নিতে পারে, তাহলে কেন দাবি বাস্তবায়ন হবে না? আপনি দেখেন আমাদের গড়ায়ু 72, আমাদের গড়ায়ু বেড়ে 74 বছর হয়েছে। যদি গড়ায়ু কম থাকা অবস্থা আমরা 30 পেতে পারি, গড়ায়ু 74, 52 বছর গড়ায়ু থাকা অবস্থা আমরা 30 পেতে পারি, 74 বছর গড়ায়ুতে 74 বছর গড়ায়ু বৃদ্ধিতে আমরা কেন 35 পাবো না? আপনি দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাকে বলেছেন যে তিনি 3-0 কাজ করবেন। প্রথমটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, বেকার সমস্যা শূন্যতে নামে আসবেন। এখন আমি এই বিষয়টা সর্বপ্রথম তুলে ধরতে চাই। বেকার সমস্যাটা আপনি কাকে নিয়ে তুলবেন? আমাদের 26,53,000 শিক্ষার্থী বেকার। এটা বেকার কেন হয়েছে? 98% কোটা ছিল সারা বাংলাদেশে। আপনি কি জানেন? 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, আমি গণভবনে ছিলাম। আমরা 450 অ্যাডমিট উদ্ধার করছি। 450 অ্যাডমিট, প্রত্যেকটা অ্যাডমিটের নিচে লেখা ছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। তার পেশা, সে কখন ছাত্রলীগ ছিল, কোন কমিটির সভাপতি ছিল, কোন কমিটির সাংগঠনিক সম্পাদক ছিল, কোন কমিটির প্রচার সম্পাদক ছিল, এগুলা লিখে লিখে বায়োডাটা দেওয়া প্রত্যেকটা সিভির উপরে। এমনকি হুম, বিসিএস ক্যাডার পর্যন্ত। আর স্বরাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর আছে, শিক্ষামন্ত্রী নভেলের স্বাক্ষর আছে, এবং হুম, আসাদুজ্জামান স্যার স্বাক্ষর আছে, প্রত্যেকটি স্বাক্ষর সহ সহ সুপারিশ। একদিকে 98% কোটা, তার উপরে মুক্তিযোদ্ধার কোটা, তার উপরে আমার নিয়োগ ফাঁস, প্রশ্ন ফাঁস, জালিয়াতি, দুর্নীতি, প্রক্সি, এই ধরনের বদমাইশি করে করে চাকরি হচ্ছে। আবিদ কাকু প্রশ্ন বিক্রি করছে, সে নিজে স্বীকার করতেছে সে 2,000 2,500 প্রশ্ন বিক্রি করছে। বাংলাদেশের প্রত্যেকটা আমলারা জড়িত প্রশ্ন ফাঁসের সাথে, প্রত্যেকটা আমলারা জড়িত জালিয়াতির সাথে, প্রত্যেকটা আমলারা জড়িত অবৈধ নিয়োগের সাথে। তাহলে তারা যে এই বিগত 16 বছর ক্ষমতায় ছিল, সাধারণ কোটায় কতজন শিক্ষার্থী চাকরি হয়েছে, যাদের আওয়ামী লীগ পরিচয় ছিল না, যাদের রাজনৈতিক পরিচয় ছিল না, যাদের কোটা ছিল না? আপনারা যদি পারেন সারা বাংলাদেশের মানুষ সেই লিস্ট করে দেখান। যেখানে বাংলাদেশে 26 লাখ শিক্ষার্থী বেকার কামতেছে, সেখানে কেন 12 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করবে? যমুনা টেলিভিশন বাংলাদেশের নাম্বার 1 টেলিভিশন, সারা পৃথিবীতে যার একটা শক্ত অবস্থান হয়েছে, সে একটা রিপোর্ট দেখেছিল যে 103 জন পুলিশ নিয়োগ হয়েছে, যাদের পরিচয় বাংলাদেশে নাই। শুধু ঠিকানা, ঢাকার একটা ঠিকানা দিয়ে তারা চাকরি করছে। এরকম আপনারা যখন দেখছেন 5ই আগস্ট সরকার পতনের পর কত শত হাজার হাজার ভারতীয়রা বাংলাদেশ থেকে পলাইছে। 12 লক্ষ ভারতীয়রা যদি বাংলাদেশে চাকরি করতে পারে, আমার 26 লাখ শিক্ষার্থী মাস্টার্স করে বসে আছে, সুইসাইড করতেছে, আত্মহত্যা করতেছে। যখন 98% মেধাবী সাধারণ শিক্ষার্থীর সাথে অন্যায় করছিল, তখন আমলারা কোথায় ছিল? তখন তাদের যৌক্তিকতা কোথায় ছিল? তখন তাদের মুখের ভাষা কোথায় ছিল?
কেন তারা প্রতিবাদ করেনি? কেন তারা বলেনি মেধাবীদেরকে মেধা, দক্ষতায়, যোগ্যতায় আবেদন করতে দেওয়া হোক? আমরা আজ পর্যন্ত বলিনি আমার 26 লাখ শিক্ষার্থীর একজন শিক্ষার্থীকে চাকরি দেন, আমরা বলেছি আবেদনের সুযোগ থাকুক। এই সার্টিফিকেটটা তো এই পোশাকটা না, এই পোশাক না যেটা বাতিল হয়ে যাবে একবার পরার পর সার্টিফিকেট শেষ। আমার সার্টিফিকেটটা 23 বছরে দেওয়ার কথা। আমার সার্টিফিকেটটা কেন আমাকে 28 বছরে দেওয়া হয়েছে? আমার মাস্টার্স করতে কেন 4 বছর লাগছে? আমি যখন সরকারি বাংলা কলেজে ভর্তি হয়েছি, আমার 1 বছরে মাস্টার্স করা না করে কেন আমাকে অধিভুক্ত করে 4 বছরে দেওয়া হয়েছে? কেন অধিভুক্ত করে আমার 2.5 বছর নষ্ট হয়েছে? কোভিডে আমার 2.5 বছর গেছে, সেশনটাতে আমার 5 বছর গেছে। 23 বছরের সার্টিফিকেট আমি 2.5 বছর 28 বছরে পাইছি। 2022 সাল থেকে আমি আন্দোলন তখন শুরু করেছি যখন আমি 28 বছরের সার্টিফিকেট পাইছি। আমার কথা হচ্ছে, এই রাষ্ট্র কেন আমার সার্টিফিকেটটা 23 বছরে দিতে পারলো না? 23 বছরে যদি রাষ্ট্র আমার সার্টিফিকেটটা দিত, আমার হাতে 7 বছর সময় ছিল। আপনাকে আমি আরেকটা কথা বলছি, আপনি সরকারি চাকরির পরীক্ষা যদি দিয়ে থাকেন, সরকারি চাকরির পরীক্ষাটা হয় 100 মার্কে। তার ভিতরে বাংলায় 30, ইংলিশে 30, অঙ্কে 20, সকল বিষয়ে 20, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক, 100 মার্কের পরীক্ষা। আমার চাকরির ব্যবস্থা, আমার শিক্ষা পদ্ধতি দুটা কি সমান? আমার শিক্ষা পদ্ধতিতে আমাদেরকে 9 10 পর্যন্ত অঙ্ক শিখায়। তারপরে কি করে? এসএসসি, ইন্টার, মাস্টার্স এগুলোর মধ্যে কি আর শিখায়? এগুলোর মধ্যে অঙ্ক শিখায়? আপনি যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত গাধার মতো আপনাকে অঙ্ক করতে হচ্ছে, বস্তায় বস্তায় অঙ্ক করতে হচ্ছে, হায়ার ম্যাথ পর্যন্ত আপনাকে শিখতে হচ্ছে। আপনি যদি জীবনে যে অধ্যায়গুলো করেননি পাশ করার জন্য, সেই অধ্যায়গুলো করতে হচ্ছে। এত চ্যালেঞ্জিং ভাবে আপনাকে পড়তে হচ্ছে। আপনাকে আইসিটি শিখতে হচ্ছে, আমাদেরকে সারা জীবনে আইসিটি আমরা বিজ্ঞানের সামান্য জিনিস শিখছি, আমরা বিজ্ঞানের জন্য বিশাল বড় বড় কিছু শিখছি। আপনি যদি এটা ছাড়া দেখেন, আমাদের একজন হবে ডাক্তার, তাকে শেখানো হচ্ছে সেটা এক জিনিস। একজন হুম। ইঞ্জিনিয়ারকে অন্যান্য বিষয় শেখানো হচ্ছে। একজন হবে সামান্য একজন অফিসার, তাকেও বড় কিছু শেখানো হচ্ছে। আপনি দেখেন এই বিষয়গুলা আমাদের চাকরি ব্যবস্থার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো মিল নেই। আমাদেরকে শেখানো হচ্ছে একটু চাকরির জন্য পড়তে হয়, আসমান যারা পাহাড় যারা পর আমাদেরকে পড়তে হয়, যেখানে আমরা সময়ই পাই না। আপনি দেখেন বাংলাদেশে প্রেক্ষাপটে একটা মেয়েকে 18 থেকে 20 বছরে বিয়ে করতে হয়, তাহলে তা না হলে তার শরীরে বুড়ির তোপ্পা লেগে যায়। সমাজ তাকে নিন্দার চোখে দেখে, রাষ্ট্র তাকে নিন্দার চোখে দেখে। 18 থেকে 20 বছরে যদি বিয়ে নয়, এই মেয়েটা বিয়ে হয়ে যায়, 30 বছর হতে হতে তার দুটো একটা বাচ্চার মা হয়ে যায়। তখন সে যখন বাচ্চাগুলাকে একটু সেটেল করে, যখন সে পড়াশোনার দিকে চাকরির দিকে মনোযোগ দিবে, ঠিক তখন বয়স শেষ। আপনি দেখেন বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বিদেশ যাচ্ছে। কয়টা শিক্ষার্থী বাংলাদেশে ফিরে আসতে পারতেছে? কারণ তিনি তো পরে তার আর পিএইচডি ডিগ্রি করে, বড় বড় ডিগ্রি অর্জন করে, সে বাংলাদেশে ফিরে আসতে পারতেছে না, কারণ তার চাকরির বয়স নেই। তাহলে বাংলাদেশ কি প্রকৃত মেধাবীদের পাচ্ছে? বাংলাদেশ তো প্রকৃত মেধাবীদের পাচ্ছে না। এই প্রকৃত মেধাবীদেরকে বাংলাদেশের সুযোগ দেওয়া হলে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সীমা 35, 100% করতে হবে। শুধু 35 কেন? আমি তো মনে করি শর্ত সাপেক্ষে উন্মুক্ত করা, আমরা ন্যূনতম 35 চাইছি, আমরা শুধু 35 চাইনি। আমি আপনাকে আরো দেখাই, এই যে সেশন জটে এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গুলো নষ্ট হচ্ছে, রাষ্ট্র কি দায় নিবে না? অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। আপনি একটা প্রশ্ন করেছিলেন ইমতিয়াজ ভাইকে, ইমতিয়াজ ভাই উত্তরটা দিয়েছিল এই সরকারের আমলে আন্দোলন কেন। যে বলতেছে এই সরকারের আমলে আন্দোলন কেন, তো অবশ্যই এটাই দেখছে যে 12 বছর চলছে। যখন প্রথম কোটা আন্দোলন শুরু হয়, সেই সময় আমাদের টানা 3 মাস রানিং আমরা রাজপথে থাকছি 35 দাবি বাস্তবায়নের জন্য। কারণ মূল বিগত সরকার তখন 35 দাবি বাস্তবায়নের জন্য জনপ্রশাসনকে একটা সুপারিশ ডিউ লেটার দিয়েছিল। ওই ডিউ লেটারের উপরে ভিত্তি করে টানা 3 মাস আমরা রাজপথে ছিলাম। আমরাই সর্বপ্রথম কোটা পোতা বাতিলের আন্দোলন, 35 দাবি বাস্তবায়ন এবং কোটা পোতা বাতিলের আন্দোলনের আমরা রাজপথে থেকেছি। আমরাই সর্বপ্রথম। আমাদের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, সারা বাংলাদেশ ঘোষণা দিয়েছে এবার কোটা বাতিল চাই আন্দোলনের নামক। তাহলে আমরা বর্তমান সরকারকে কখন চাপ দেব? বরং অন্যান্য আন্দোলনে আপনি দেখছেন রাজপথ দখল করে করে দাবি করছে। আর আমরা যখন সর্বপ্রথম 7 তারিখে ডেট ঘোষণা দিছি, আমরা 7 তারিখে ডেট ঘোষণা দিয়ে আমরা কি করছি, স্মারকলিপি জমা দিছি আসিফ নজরুল স্যারের কাছে। 3 বার করে আমাদের স্মারকলিপি জমা হয়েছে। আমরা 12 বছর যাবত আলোচনা বসতে চেয়েছি, মিউচুয়াল মীমাংসা চেয়েছি। আমরা কখনো রাজপথ ব্লক করতে চাইনি, আমরা আমরা অহিংসা আন্দোলন করছি। আমরা কখনো মারামারি কাটাকাটি কখনো কোনো কিছু চাইনি। আমরা কোনো ঘেরাও করতে চাইনি, সচিবালয় ঘেরাও করতে চাইনি, আমরা কোনো মন্ত্রণালয় ঘেরাও করতে চাইনি, আমরা কোনো রাষ্ট্রীয় কাজকে বিঘ্নিত করতে চাইনি। তার কারণে আমরা 12 বছর পর্যন্ত মিউচুয়াল মীমাংসার জন্য কূটনৈতিক যোগাযোগ চালিয়ে গেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন ক্ষমতা বসছে, উপদেষ্টারা যখন ক্ষমতা বসছে, 3 তিনবার তাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের কাছে এতবার স্মারকলিপি দেওয়ার পর
আমরা শাহবাগ মোড় পর্যন্ত আর সর্বোচ্চ টিএসসি পর্যন্ত আন্দোলন করেছি। এত বড় আন্দোলন করার পর 4 বার করে আমরা মহাসমাবেশে ডাক দেওয়ার পরও এই দাবিটা নিয়ে কেন এই দাবিটা বাস্তবায়ন হলো না? যেখানে একজন রিক্সা চালাতে দাবি পর্যন্ত বাস্তবায়ন হয়ে যায়,